আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। টেকসই অর্থনীতি প্রতিষ্ঠার সমন্বিত রূপরেখা জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টির বদলে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া টেকসই অর্থনীতির পরিপন্থী বলছে সিপিডি। দরিদ্র জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে সমাজ কল্যাণমন্ত্রী। র্যাবের জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন করবে সরকার। নীতি সংশোধন হলে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ ৩ বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিলের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি চলছে। এবং দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে পবিত্র ঈদুল আজহা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, এই এডিপি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার সমন্বিত রূপরেখা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির খসড়া নিয়ে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে অংশ নেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। এতে আসন্ন অর্থবছরের এডিপি ও আগামী ৫ বছরের কৌশলগত আর্থিক পরিকল্পনা কাঠামো নীতিগত অনুমোদন দেওয়া হয়। আমরা একটা ভঙ্গুর অর্থনীতির থেকে সামনের দিকে যাচ্ছে, এটা পুনরুদ্ধার কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে, এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট। বৈঠকে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে ১,৯৯,০০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান ১,১০,০০০ কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এ সময় বিদ্যমান বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা। ১৩০০ প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকার গুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি অথবা ইনএফিসিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগ প্রাপ্ত হবে। এডিপিতে 15টি সেক্টরের মধ্যে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিশেষ নীতিমালা প্রণয়ন ও কারিগরি শিক্ষায় বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টিতে সরকার মনোযোগ না দিয়ে সামাজিক সুরক্ষা খাতকে অগ্রাধিকার দিচ্ছে, যা টেকসই অর্থনীতির পরিপন্থী বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে আগামী জাতীয় বাজেটের প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা নিয়ে প্রাক বাজেট আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এতে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেড জাহিদ হোসেন জানান, এবারের বাজেটে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। গ্রাজুয়েশন যদি আমরা মাথায় রাখি, আগামী 11 জুন প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার।
নাগরিক প্ল্যাটফর্ম মনে করে নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। আমার মতে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, এবার প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এর মধ্যে ঘাটতি থাকতে পারে 1,30,000 কোটি টাকা। কর ফাঁকি যাওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত তারাই ব্যবসায়ীদের ব্যক্তিদের বুদ্ধি দেয় কি করে কর ফাঁকি দেওয়া যাবে, এবং তারাই বলে যে এত টাকা দেন তাহলে হয়ে যাবে। ঢাকা শহরে মহিলাদের কাজে যোগদানের সংখ্যা বাংলাদেশের নিচে। পাবলিক ট্রান্সপোর্টেশন তৈরি করতে না পারেন, ইকোনমি আগানো খুবই ডিফিকাল্ট। আসন্ন বাজেটের 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির সমালোচনা করেন গবেষকরা। বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির পুরোটাই ঋণ নির্ভর, যা শঙ্কার। মূল অর্থনীতির মূল বিষয় সেটা হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, সুদের হারকে কমানো এবং একই সাথে টাকার বিনিময় হারকে স্থিতিশীল রাখা ইত্যাদি বিষয় যেগুলি আছে, সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। সেমিনারে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বাজেটে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড যদি আমরা আগামী বছর বাস্তবায়ন করতে যাই, আগামী বছর মানে জুলাই আপ টু জুন 30 আমরা 80,000 ফ্যামিলিকে পাইলটিং করতেছি 3টা ফেজে। 2টো ফেজ আমরা অলরেডি করে ফেলেছি। ঋণ নির্ভর বাজেট বাস্তবতার মাঝে যুক্তরাষ্ট্রকে দেয়া বিশেষ বাণিজ্য সুবিধা চুক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অর্থনীতিবিদরা। একটা টাকা ফেরত চলে আসে, কতখানি দুর্ভাগ্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সক্ষমতাটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে এলিট ফোর্স র্যাবকে ঢেলে সাজাতে আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অতীতে কোনো র্যাব সদস্যের ভূমিকা সমালোচিত হলেও ব্যক্তির দায় সংস্কার নয় বলে মনে করেন তিনি। রাজধানীতে র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে রাজনৈতিক আখ্যায়িত করে মন্ত্রী বলেন, নতুন আইন প্রণয়নের পর নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির প্রতি আহ্বান জানানো হবে। জিএম তসলিমের রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2004 সালে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে কাজ করে আসছিল এলিট ফোর্স র্যাব। তবে বিগত সরকারের সময় রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় বাহিনীটিকে। এরপর 2021 সালে র্যাব ও তার 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাবকে বিলুপ্তির কথা তোলে বিভিন্ন রাজনৈতিক দল। বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। সেই হিসাবে আইনটা আসবে। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার দায় বাহিনীর উপর পড়তে পারে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, কলমিতলা বাজারে 2তলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোর 5টা 20 ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট 10টি ইউনিট কাজ করছে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত সমন্বিত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমি যখন ফজর নামাজ পড়া বাইরে এসেছি মসজিদের থেকে, তখন দেখে একটা আমগো শিল্প অঞ্চলের থেকে একটা গাড়ি আসতেছে, মানে হালকা হালকা ধোঁয়া। এইখানে আইসা দেখি পুরো মার্কেটটাই আগুনে পুরো ছয়ে গেছে। কিসের থেকে যে লাগছে এটা সঠিক আমরা বলতে পারবো না। আইসা দেখি যে সারা ঘর আগুন। জমির নামজারি, খাজনা প্রদান সহ বিভিন্ন সেবা আরও সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি কর্মকর্তাদের ফাঁকিবাজি ও দুর্নীতি বন্ধে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরদারি করবে মন্ত্রণালয়। অফিস থেকে বের হলেই স্বয়ংক্রিয়ভাবে নোটিশ যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইলে। ভূমি অফিসের দুর্নীতি ও হয়রানি বন্ধে এরকম আরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এখানে আমাদের 3টা মন্ত্রণালয় খুবই সরাসরি ইনভলভ, একটা লোকাল গভর্নমেন্ট এবং ল মিনিস্ট্রি। আমরা চাচ্ছি যে আমরা যে খুব দ্রুত আমরা এক ছাতার নিচে আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আসা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1494 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 464 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে 75 জনের শরীরে। ভিসি অপসারণ সহ বিভিন্ন দাবিতে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসির নিয়োগ বাতিল সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার রেশ না কাটতেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এছাড়া ভিসি পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে চলমান আন্দোলন অব্যাহত আছে। সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। নতুন ভিসি মোহাম্মদ ইকবাল রোববার সন্ধ্যায় যোগদান করলেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি করতে দেওয়া হবে না। 5 আগস্টের পর যে ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছি, আজীবনের জন্য এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার কি সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা করবেন, তারপরে তো বোঝা যাবে যে তিনি কোন সমস্যার সমাধান করতে পারলেন কি পারলেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে এ ঘটনা শেষ না হতেই আরেক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিয়ে নিরাপত্তা জোরদার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী লামিসা জামান। আমার এই জিনিসের মামলা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় কিছু হলে সেটা বিশ্ববিদ্যালয়ের বাদী হয়ে করে, তারা ওই জিনিসের মামলা নিয়েছে। এইভাবে করে এইটা আমার একান্ত, এটা আমি বারবার বলছি, একান্ত আমার আন্দোলনকারী এবং ভিকটিম হিসেবে সিদ্ধান্ত। এর আগে ইফটিজিং ও কটূক্তির দায়ে 3 জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এছাড়া ভিসি অপসারণের দাবিতে আন্দোলন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে টানা 8ম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অচল হয়ে আছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।
চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আগের দিন জারি করা সভা সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে নতুন করে গ্রাফিতি অঙ্কন কার্যক্রম উদ্বোধন করেন। একই সময় এনসিপি সহ জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন ও গ্রাফিতি আঁকার কর্মসূচি ঘোষণা দেয়। এর আগে টাইগার পাস এলাকায় সিটি কর্পোরেশন উদ্যোগে গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে জিইসি মোড় থেকে টাইগার পাস পর্যন্ত 144 ধারা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে একদল শিক্ষার্থী ধস্তাধস্তির ঘটনা ঘটে। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 28 মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, দেশের 21 জেলার আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। সভায় আর উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, চাঁদ দেখা কমিটির সদস্যরা, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ। মঙ্গলবার থেকে 1447 হিজরি সালের পবিত্র জিলহজ মাস ঘোষণা গণনা শুরু হবে। সে প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1447 হিজরি 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনের ভুল ত্রুটিগুলোর পুনরাবৃত্তি যাতে স্থানীয় সরকার নির্বাচনে না ঘটে সেক্ষেত্রে বিশেষ নজর রাখা হবে বলে জানান সিইসি। যে ধারা আপনারা বলছেন, দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। আমরা তো ফেরস্তা নই, আমরা ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনাদের, আমরা কিন্তু কোনো ডিজাইন নিয়ে কাজ করি নাই। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেইং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। এটাই ছিল আমাদের নিয়ত এবং আমাদের ফোকাস। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধবন্ধের শর্ত সাপেক্ষে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নয়, রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবে একথা জানানো হয়। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের কাছে আর্থিক ক্ষতিপূরণ না চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ছাড় চেয়েছে। এছাড়াও যুদ্ধ বন্ধ ওয়াশিংটনের আস্থা অর্জনে 14 দফার নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় বলছে, ইরানের প্রস্তাব চুক্তির জন্য অপর্যাপ্ত এবং এতে পারমাণবিক কর্মসূচি নিয়ে অর্থপূর্ণ কোনো ছাড় নেই। ফলে আবারও ইরানে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতিতে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। হান্টা ভাইরাস ছড়িয়ে পড়া প্রমোদ তরী এমভি হুন্ডিয়াস নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে পৌঁছেছে। জাহাজটি জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে ডাচ কর্তৃপক্ষ। এর আগে ক্যানারি দ্বীপপুঞ্জে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হলেও জাহাজে থাকা 25 নাবিক ও 2 চিকিৎসা কর্মীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ পর্যন্ত জাহাজটিতে অন্তত 11 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে এক ডাচ দম্পতি রয়েছে। ধারণা করা হচ্ছে দম্পতি দক্ষিণ আমেরিকা থেকে
ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পরই আবার যাত্রার অনুমতি দেয়া হবে। জাহাজটি থেকে অন্য কোনো গন্তব্যে প্রাণঘাতী ভাইরাসটি ছড়ালো কিনা সে বিষয়েও তদন্ত চলছে। এবার খেলার খবর। সিলেট টেস্ট জিততে হলে বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ডই করতে হবে পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে 390 রানের স্বাগতিকরা অল আউট হয়। তাতে 437 রানে জয়ের টার্গেট পায় পাকিস্তান। অথচ 418 রানে বেশি তাড়া করে টেস্ট ইতিহাসে জয়ের কোনো রেকর্ড নেই। প্রথম ইনিংসে বাংলাদেশের 278 রানের জবাবে 232 রানে অল আউট হয়েছিল পাকিস্তান। পরাগারমানের রিপোর্ট। 400 রানের টার্গেটে জয়ের রেকর্ড নেই পাকিস্তানের। সর্বোচ্চ 377 রান তাড়া করে জিতেছিল তারা। সেই হিসেবে সিলেট টেস্টের দুদিন বাকি থাকতেই বলা যায় সিরিজে হারছে না স্বাগতিক বাংলাদেশ। আগের দিনের 3 উইকেটে 110 রান নিয়ে খেলতে নেমে মুশফিকের সঙ্গে নাজমুল হোসেন শান্তর জুটিটা জমতে দেননি খুররম শেহজাদ। পঞ্চম উইকেটে লিটন আর মুশফিকের জুটিটা জমে যায়। 69 রানে থাকা লিটন সাজঘরে ফেরার আগে জুটিতে যোগ করেন 123 রান। সিলেট টেস্টের তৃতীয় দিনে এর পরের গল্পটা শুধুমাত্র মুশফিকুর রহিমের। ক্রিকেটের বাকি 2 ফরম্যাটে অবসর নিলেও টেস্ট খেলে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারের প্রায় শেষে এসে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল। 178 বলে পৌঁছে যান তিনি 3 অঙ্কের ম্যাজিক ফিগারে। টেস্টে 14তম এই সেঞ্চুরিটি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে নিয়ে যায় মুশফিকুর রহিমকে। সুপারব নক। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই টাইগার ইনিংসের নটিকাজটি মুড়িয়ে যায়। আউট হওয়ার আগে 233 বলে 137 রানের ঝলমলে এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। তাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ পায় 390 রানের পুঁজি আর লিড বেড়ে হয় 436 রান। শেষ বিকেলে আব্দুল্লাহ ফজল ও আজান আওয়াইজ 2 ওভার ব্যাট করলেও দলের স্কোরে কোনো রান যোগ করতে পারেননি। চতুর্থ দিন সকালে বিশ্ব রেকর্ড সামনে রেখে ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। টেকসই অর্থনৈতিক প্রতিষ্ঠার সমন্বিত রূপরেখা জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টির বদলে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার টেকসই অর্থনীতির পরিপন্থী বলছে সিপিডি। দরিদ্র জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রী। র্যাবের জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন করবে সরকার। নীতি সংশোধন হলে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন দাবিতে জাহাঙ্গীরনগর সহ 3 বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। ডুয়েটে নতুন ভিসি নিয়োগ বাতিলে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি চলছে। এবং দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে 28 মে, পবিত্র ঈদুল আজহা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।